নমস্কার বন্ধুরা, সৌভাগ্য সমৃদ্ধির দিশারি অনুষ্ঠান নিয়ে এই মুহূর্তে আমরা হাজির হয়ে গেছি। আর আপনারা সকলেই জানেন সৌভাগ্য সমৃদ্ধির দিশারি অর্থাৎ যিনি দিশা দেখান সেই জগন্নাথ মুখার্জি মহাশয় কিন্তু এই মুহূর্তে লাইভে রয়েছেন এবং তাকে লাইভে পাওয়া মানেই কিন্তু একটা অন্যরকম কিছু পাওয়া। তার কারণ এই অনুষ্ঠানের ভিতর দিয়ে আপনারা অনেক কিছু জানতে পারেন, অনেক কিছু শিখতে পারেন, অনেক কিছু বুঝতে পারেন যেগুলো কিন্তু আমাদের কাছে অজানা ছিল। এবং সেই অজানা তথ্যে আমরা যখন সমৃদ্ধ হই আমরা কিন্তু অনেকটা এগিয়ে যাই। তার জন্য এই অনুষ্ঠানটি অত্যন্ত ভাইটাল একটি অনুষ্ঠান, অত্যন্ত সিরিয়াস একটি অনুষ্ঠান। আজকেও কিন্তু সিরিয়াসলি আলোচনা হবে এই অনুষ্ঠানে অন্যান্য দিনের মতনই। আজকে যে প্রসঙ্গে আমরা আসব সেটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। অর্থ হয়তো আপনি প্রচুর পরিমাণে রোজগার করছেন কিন্তু অর্থ আপনি ধরে রাখতে পারছেন না। কেন? এছাড়াও অনেকের হয় যে অর্থ আপনি উপার্জনই করতে পারছেন না, চোখের সামনে দেখছেন অর্থ উপার্জনের রাস্তা রয়েছে কিন্তু আপনি কিন্তু ধরতে পারছেন না, অর্থাৎ আপনার জীবনে সেই অর্থ কষ্টটা কিন্তু থেকেই গেল। আবার অনেক সময় দেখা যায় যে সারাটা জীবন একটা মানুষ এত পরিশ্রম করলো কিন্তু আলটিমেটলি রেজাল্ট জিরো, অর্থাৎ সারা জীবনে তিনি কোনো ব্যাংক ব্যালেন্স করতেই পারেননি, অর্থ কষ্ট কিন্তু তার সাথে লেগেই ছিল। তো এই জাতীয় অর্থনৈতিক সমস্যা মোটামুটি ভাবে প্রত্যেকটি মানুষের মধ্যেই থাকে। আমি একেবারে সেই টাটা বিড়লার কথা বলছি না, যারা আমরা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারে রয়েছি তারা কিন্তু এই ধরনের অর্থ কষ্টের বা অর্থনৈতিক সমস্যার মধ্যে কিছু না কিছু থাকে। আপনারা নিশ্চয়ই নিজেদের সঙ্গে রিলেট করতে পারছেন। আজকে আমরা এই বিষয় নিয়েই জানবো বিশদে জ্যোতিষ শাস্ত্র কি বলছে এই বিষয়ে, কেন এগুলি মানুষের সঙ্গে হচ্ছে। আসুন এই মুহূর্তে আমরা আমাদের মধ্যে সেই ব্যক্তিকেই অবশ্যই হাজির করছি। তিনি তো রয়েছেন হট সিটে এবং তিনি আমাদের খুব সুন্দরভাবে সহজবোধ্য ভাষায় বুঝিয়ে দেবেন যে কেন এই ধরনের সমস্যাগুলো আমাদের জীবনে হয়। রয়েছেন এই মুহূর্তে উপস্থিত বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই জ্যোতিষ বিচার করে থাকেন, পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যাতত্ত্ব বিশেষজ্ঞ। বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। আমাদের সকলের তরফ থেকে শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। তো আমি তো প্রসঙ্গটা তুলেই ধরলাম দর্শক বন্ধুদের সামনে যে অর্থনৈতিক সমস্যা তো বিভিন্ন দিক থেকে আসে, তাই না? মানে আমরা যে জায়গাটাতে বিলং করি অর্থাৎ নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত, তো আমাদের এই রকম সমাজে কিন্তু অর্থনৈতিক সমস্যাটা নানান দিক থেকে চলে আসে। তো এই বিষয়ে জ্যোতিষশাস্ত্র কি বলছে? নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত বলে নয়, উচ্চবিত্ত, অনেক ধনী ব্যবসায়ী, অনেক ধনী ব্যক্তি, এরাও কিন্তু এই অর্থ কষ্টে ভোগেন এবং ঋণের দায়ে দেশ ছেড়ে পালিয়েছেন, এরকম বহু নাম রয়েছে। এটা কিন্তু আপনি একটা খুব ভালো জায়গা তুলে ধরলেন। একদমই, আপনি যদি দেখেন যে এরকম বহু নাম রয়েছে যারা এক সময় বিরাট কিছু প্রতিষ্ঠাতা, তারা কিন্তু আজকে সব কেউ জেলে রয়েছেন, কেউ বিদেশে রয়েছেন। অর্থনৈতিক ভাগ্যটা এটা পুরোপুরি ভাগ্যের উপরে নির্ভর করে। তাই জন্য মহামতি চাণক্য বলেছেন, সমুদ্র মন্থনে লাভে হরি লক্ষ্মী হর বিষম ভাগ্যং ফলতি সর্বত্রং ন বিদ্যা ন চ পৌরুষম, অর্থাৎ ভাগ্যই সর্বদা ফল দেয়। এখানে কোনো পুরস্কারও কাজ করে না, কোনোভাবে বিদ্যাও কাজে আসে না। ভাগ্য ফলতি সর্বত্র, সব জায়গায় ভাগ্য ফল দেয়। কেন? সমুদ্র মন্থন কালে দেখবেন যখন সমুদ্র মন্থনে মা লক্ষ্মী উঠলো, মা লক্ষ্মীকে লাভ করলেন কে? ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ। আর মহাদেবের কপালে কে জুটলো? বিষ। এটাই বোঝাতে চাইছে যে ভাগ্যে যদি আপনার না থাকে অর্থ, তাহলে আপনি প্রচুর পেয়েও হারাবেন, ধরে রাখতে পারবেন না। এবং মা লক্ষ্মীকে আমাদের শাস্ত্রে অগ্নিপুরাণে বলা হচ্ছে মহাবিদ্যা, যজ্ঞ স্বরূপা মহাবিদ্যা। এই মহাবিদ্যা শ্রী বা কমলা রূপে কিন্তু পুজো হয় মায়ের। এই মা লক্ষ্মী কখন কারো গৃহে সর্বদা সতত অবস্থান করেন সেটাও কিন্তু একটা দেখার বড় বিষয় রয়েছে। কেন সবার ঘরে মা লক্ষ্মী বিরাজমান থাকেন না।
মা লক্ষ্মী বলছেন যে যে ঘরে কলহ নিত্য লেগে থাকে, যেখানে নেই নেই ভাব সর্বদা, যে বাড়িতে বলে গৃহস্থেরা, সেই সব জায়গায় আমি থাকি না। যারা মিথ্যা সাক্ষী দেয়, যারা মিথ্যা কথা বলে, প্রবঞ্চনা, অন্যকে ঠকানোর মানসিকতা, অথচ আপনি পুজো করছেন, সে পুজোয় ফল হয় না, সে পুজোয় মা লক্ষ্মী আসেন না। অকৃতজ্ঞ ব্যক্তি, তাদের কাছে মা লক্ষ্মী থাকেন না। যে আপনার কেউ কখনো উপকার করেছে কিন্তু আপনি কৃতজ্ঞতার পরিবর্তে আপনি অকৃতজ্ঞতার মতো আচরণ করলেন, বা যে কোনো ক্ষেত্রে অকৃতজ্ঞ ব্যক্তিদের গৃহে মা লক্ষ্মীর অবস্থান করেন না। এগুলো কিন্তু শাস্ত্রে নির্দিষ্টভাবে বর্ণনা করা রয়েছে। লক্ষ্মী লাভ বা অর্থপ্রাপ্তি, মা লক্ষ্মী তো অর্থের দেবতা বা দেবী, মা লক্ষ্মীকেই তো অর্থ সম্পদের জন্য আমরা পুজো আরাধনা করে থাকি। এই মা লক্ষ্মী বলেছেন, এই যে শাস্ত্রে যেগুলো বলেছে সেগুলো কিন্তু যদি তার বিপরীত, যেগুলো সদা সত্যি কথা বলা, নীতি নিয়ম বিরুদ্ধ ভাবে না চলা, অতি নিদ্রা, যারা অত্যন্ত বেশি ঘুমায়, অতি ভোজন, তাদের বাড়িতে হচ্ছে মা লক্ষ্মী থাকেন না। অতিরিক্ত চপলা রমণী, যে বাড়িতে অতিরিক্ত ঝগড়া কলহ বিবাদ এগুলো থাকছে, সেখানেও বলছেন মা লক্ষ্মী বাস করেন না। এখন আগেকার দিনে জানবেন, যারা এই অনুষ্ঠান দেখছেন, পুরনো যদি কেউ থাকেন, যে আগেকার দিনে কিছু বাড়িতে ফুরিয়ে গেলে বলা হতো নেই বলবি না, বলবি বারণ হয়েছে। এই যে কথাগুলো, এগুলো তো প্রাচীন কথা, সেখান থেকে আসছে। নেই 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 ভাবটা থাকলে ওই নেই হয়ে যায়, এটা ঠাকুর রামকৃষ্ণ দেবও বলতেন। সুতরাং এই যে বিষয়গুলো বুঝতে হবে যে অর্থটা কারা ধরে রাখতে পারবে। হ্যাঁ, আর অন্যায় ব্যয়কর্তা চ অনর্থ কলহ প্রিয় অতুর সর্বভক্ষী চ নর শীঘ্র বিনশ্যতি। অর্থাৎ অন্যায় ভাবে ব্যয়কারী, মানে বাজে ভাবে অর্থ নষ্ট করছে, অনর্থ কলহ প্রিয়, অর্থাৎ অকারণে ঝগড়া বিবাদ পছন্দ করে যে ব্যক্তি, আতুর সর্বভক্ষী, অর্থাৎ যদি কোনো রোগী সবকিছু খায়, অর্থাৎ তাকে ডাক্তার নিষেধ করছে এটা খাবেন না ওটা খাবেন না, শুনছে না, সে সবকিছু খাচ্ছে, এই সমস্ত মানুষরা শীঘ্রই বিনাশপ্রাপ্ত হয়। তাদের ঘরে টাকা টেকে না বা অর্থ টেকে না। এখন এগুলোকে জানতে হবে। সেই সঙ্গে রয়েছে জন্মছকটা আদর্শ, তার বাইরে কিছু নেই। ভাগ্য ফলতি সর্বত্র ন বিদ্যা ন চ পৌরুষম। অর্থাৎ ভাগ্যে যদি আপনার ঋণগ্রস্ত দোষ থাকে, সেক্ষেত্রে আপনি হাজার চেষ্টা করে নিন, ঋণগ্রস্ত দোষ না খণ্ডন করলে আপনি যত টাকার মালিকই হন না কেন, এক সময় হয়তো আপনাকে সেই দুর্ভোগ ভোগ করতে হবে। সে আপনি নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত যাই হতে পারেন। এখন বিষয় যেটা রয়েছে, এই যে ঋণগ্রস্ত দোষ আমরা কাকে বলবো? এই যে মঙ্গলের বছর চলছে, মঙ্গলের বছর, এই মঙ্গলটা যদি জন্মছকে নেগেটিভ ভাবে ষষ্ঠ অথবা অষ্টম অথবা দ্বাদশ গৃহে, এগুলো জ্যোতিষস্থানে, জ্যোতিষ ভাষায় বলা হয় দুস্থান, এই গৃহে অবস্থান করে বাজে ভাবে, অথবা দ্বিতীয় ভাব বা দ্বিতীয় পতি যদি পীড়িত হয় জন্মছকে, সেক্ষেত্রে আপনার জন্মছকে তৈরি হয়ে গেল ঋণগ্রস্ত দোষ। এই ঋণগ্রস্ত দোষকে যতক্ষণ না খণ্ডন করছেন, শুধু খণ্ডন করা নয়, আপনার নিজস্ব আচার ব্যবহার সমস্ত দিক থেকে পরিপাটি রুচিশীল হওয়া দরকার আছে। অনেক কিছু নিয়ম মেনে তবে গিয়ে ভাগ্য কাজ করবে, তবে গিয়ে ভাগ্য উন্নতির সহায় হবে। এই নয় কি দোকান থেকে পাথর পড়ে নিলাম, আমার মঙ্গলটা খারাপ আছে, শনিটা খারাপ আছে, পড়ে নিলাম মানে পরদিন থেকে অর্থ সমস্যা মিটে গেল, এমনটা কিন্তু হয় না। কেউ কি ফোনে আছে? ফোনে তো রয়েছেন, অনেকেই এসেছেন, একজন রয়েছেন। তো যেটা আমরা মানে মূল কথাটা, যেটা সারাংশ যেটা আমরা বুঝলাম, সেটা হচ্ছে যে নিজের আচার আচরণ তো ঠিক করতেই হবে, এবং তার সাথে কিন্তু নিজের ভাগ্যটাকে অবশ্যই কিন্তু যাচাই করতে হবে। অর্থাৎ নিজের জন্মছকটাকে ভালো করে বিচার করাতে হবে, যাতে ঋণগ্রস্ত দোষ যেটা উনি বললেন সেই জিনিসটা যেন না থাকে। এবং এই প্রসঙ্গে আমার একটা মানে কথা বলতে ইচ্ছা করছে, যে অনেক সময় দেখা যায় যে আপনি যেটা বললেন যে
উচ্চবিত্ত মানুষের মধ্যে যে অর্থ কষ্ট থাকবে না তা কিন্তু নয়, অর্থ সমস্যা ঠিক থাকে, এবং তাদের যে ঋণটা হয় সেটা বিপুল পরিমাণে হয়, সেই আকারটা হয় বিপুল পরিমাণে, অর্থাৎ তার নিশ্চয়ই ঋণগ্রস্ত ব্যাপারটা রয়ে গেছে এবং তাকে তখন বিপুল পরিমাণে সেই ঋণটাকে নিতে হয়। এবং আপনি যেটা বললেন যে এরকম আমরাও দেখেছি যে একেবারে ধূলিসাৎ হয়ে যেতে টপ লেভেল থেকে একেবারে চলে গেছে। হ্যাঁ, একদম কত নাম বলবেন, একদম একদম আপনি ঠিকই বলেছেন। তার জন্য কিন্তু নিজের জন্মছকটাকে বিশ্লেষণ করানো ভীষণভাবে প্রয়োজন। আসবো আমরা আলোচনায় আরো গভীরে প্রবেশ করব, কিন্তু আমরা বন্ধুকে একটু দেখে নিই। হ্যাঁ, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। নমস্কার, আমি আসানসোল থেকে বলছি, সুনীল ঘোষ। কি নামটা আরেকবার? সুনীল ঘোষ, আসানসোল থেকে বলছি। আপনার নামটা ঠিক বোঝা গেল না। সুনীল ঘোষ। সমীর ঘোষ। আচ্ছা, আপনি বলুন কার জন্য জানবেন? আপনি কার সম্বন্ধে জানবেন বলুন। আমি আমার ভাইয়ের সম্পর্কে দেখেছি। ভাইয়ের সম্পর্কে জানবেন? আপনি কি একবার ফোন করেছিলেন? না, আমি শেয়ারের প্রোগ্রাম দেখি, ফোনে লাইন পাইনি। আচ্ছা, আজ প্রথমবার, তাই তো? আচ্ছা, ঠিক আছে, ভাইয়ের নামটা বলুন। ভাইয়ের নাম হলো কাঞ্চন ঘোষ। কাঞ্চন ঘোষ, খুব চেনা চেনা লাগছে, তাই না? ডেট অফ বার্থ? যাই হোক, ডেট অফ বার্থ বলুন। 5ই ফেব্রুয়ারি 1994। 5ই ফেব্রুয়ারি 1994। সময়? 1992। 4 বললেন না? আপনি তো 4 বললেন। আচ্ছা, ফোনটা নেব না, আপনি না, আমার মনে হচ্ছে সঠিকভাবে দেখে নিন, একবার আগে 4 দেখে বললেন, নিয়ে 2 তারপর বললেন, ফোন 5 করুন। বললেন, আপনার ফোনটা আমরা নিতে পারলাম না, ঠিক আছে? সঠিকটা বলুন, হ্যাঁ, নাহলে সঠিকভাবে মুশকিল হবে। বলে বা সঠিকভাবে লিখে নিয়ে তারপরে আপনি আবার ফোনে আরেকবার আসবেন, চেষ্টা ঠিক করুন, আছে? অবশ্যই কথা বলুন। অবশ্যই। আমি একটু বলে দিই, 9051200976 এই নাম্বারে কিন্তু অবশ্যই আপনারা সকলেই ফোন করবেন বুকিং করবার জন্য, এবং বুকিং করে ওনার কাছে কিন্তু আপনারা চলে আসতেই পারছেন। তার জন্য অনেকগুলো চেম্বার রয়েছে, সবকটা চেম্বার যে অ্যাড্রেসগুলো, সেই অ্যাড্রেসগুলো স্ক্রলে যাচ্ছে, আমি নিশ্চয়ই বলে দেবো। আর যদি আপনাদের খুব তাড়াহুড়ো থাকে, আপনারা অবশ্যই কিন্তু বুকিং নাম্বারে ফোন করলে সবটা জানতে পারবেন। এখন আপনারা বুকিং করুন, যিনি ধরছেন তিনি সবই আপনাদের বুঝে দেবেন। আচ্ছা, আমরা একটা ফোন নিয়ে নিই। হ্যাঁ, নিশ্চয়ই ফোনটা আচ্ছা, নেব। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, বলছি আমি আমার ছেলে সম্পর্কে একটু জানতে চাই। নাম বলুন। কি ছেলে? হ্যাঁ, আপনার ছেলের নাম বলুন। নাম কৌশিক দে। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন? আমি তাহেরপুর থেকে ফোন করছি। তাহেরপুর মানে নদিয়া? আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে, আপনি বলুন, ছেলে ডেট অফ বার্থ বলুন। এটা হলো 9/2/2011। 9/2/2011। সময়টা বলুন। সময়? সন্ধ্যা বিকেল 4:55। বিকেল 4:55। জন্মস্থান কোথায়? জন্মস্থান বিনগর। বিনগর? সেটা কোথায়? ওই কৃষ্ণনগরের আশেপাশে আর কি। নদিয়া নদিয়া। district? হ্যাঁ, নদিয়া হ্যাঁ, ডিস্ট্রিক্ট। হ্যাঁ। আচ্ছা, ছেলের সম্বন্ধে কি জানবেন? নদিয়া ডিস্ট্রিক্ট। জানতে চাই ওর শরীরটা ঠিকঠাক যাবে কিনা, পড়াশোনাটা আচ্ছা, 9/2/2011। এটা তো দেখুন পড়াশোনার জন্যই মূলত কোশ্চেন। এখানে যা দেখতে পাচ্ছি, শুক্র রাহু যুক্ত হয়ে একটা জড়ত্ব দোষ হয়ে রয়েছে, আর রাশিটা মেষ রাশি। ওর যে রাশি মেষ রাশি জানেন আপনি? মেষ রাশিতে শনি 7.5 চলছে, এটা জানেন? হ্যাঁ, এই 7.5টা 29শে মার্চ 2025 থেকে আরম্ভ হয়েছে। 7.5 বছর 7.5টা থাকবে। ওর জন্ম লগ্নে 3 নম্বর ঘরে শনির অবস্থান রয়েছে। লেথার্জি ভাব, করছি করব করে ফেলে রাখা, পড়াশোনায় অমনোযোগিতা, এগুলো কিন্তু বাড়িয়ে দেবে। এই 7.5-র মধ্যে কিন্তু মনের মতো নাম্বার পেতে গিয়ে বাধা হবে। যে এরকম পরীক্ষা দেবে সেই অনুযায়ী নাম্বার বা সেই অনুযায়ী রেজাল্ট পেতে গিয়ে সমস্যা হবে, এবং ছোটখাটো চোটাঘাত লাগারও যোগ রয়েছে দেখতে পাচ্ছি। রেগে যাবে, চঞ্চলতা অতিরিক্ত বৃদ্ধি হয়ে যাবে, এবং মুখে মুখে কথা বলে দেওয়ার বাজে অভ্যাস এখন থেকেই তৈরি হয়ে যাবে। সুতরাং চেষ্টা করুন আপনি, এই যে 7.5 চলছে, এটাকে ঠিক করার, জড়ত্ব দোষ এটাকে ঠিক করার, তবে গিয়ে কিন্তু জীবনে ভালো প্রতিষ্ঠা পাবে। কেন কি ওর ভাগ্যস্থানে বৃহস্পতি খুব শুভভাবে অবস্থান করছে। স্বগৃহে বৃহস্পতি জীবনে অনেকটা উন্নতি এনে দেবে। তবে এই যে বাধাটা, এটা যদি 7.5টা এখন থাকতে প্রতিকার না করেন, 7.5 বছর ওর কিন্তু এই সময়টাই অ্যাকচুয়ালি পড়াশোনার সময়, এই সময়টাই কিন্তু ভীষণভাবে ডিস্টার্ব করবে। ঠিক আছে?
আপনি নিশ্চয়ই শুনে নিয়েছেন যে 7.5-এর জন্য কিন্তু আপনার ছেলের সমস্ত দিকটাই, বিশেষ করে এখন তো পড়াশোনার মধ্যেই আছে, তাই পড়াশোনার দিকটা কিন্তু প্রবলেম হবে, ডিস্টার্ব হবে। ঠিক আছে, আপনাকে 7.5টা ঠিক করতে হবে। ঠিক আছে, মানে এর প্রতিকার নিতে হবে। আপনি সঙ্গে থাকুন আর শুনতে থাকুন। আমি দর্শক বন্ধুদের একটু বলে দিই ওনার চেম্বার কোথায় রয়েছে। রাজপুর চৌহাটির মোড়ে রয়েছে। প্রতি বুধবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। প্রতি রবিবার দিন পাচ্ছেন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত। প্রতি শুক্রবার দিন পাচ্ছেন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত। সুভাষগ্রাম স্টেশনের কাছেই ওনার চেম্বার রয়েছে, সব নিজস্ব চেম্বার। প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত পাচ্ছেন এবং রবিবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। বারুইপুর স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে, সেই চেম্বারে আপনারা পাচ্ছেন প্রতি সোমবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত এবং প্রতি শুক্রবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। এছাড়াও জয়নগর স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে, প্রতি মঙ্গলবার দিন বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। শনিবার দিন বেহালা ম্যান্টনের সানরাইজ, দমদম সিথির মোড় এবং ব্যারাকপুরে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। কোন শনিবার কোথায় পাচ্ছেন সেটা জানবার জন্য অবশ্যই আপনারা একটুখানি ফোন নাম্বারে ফোন করে নেবেন যখন বুকিং করবেন। এছাড়াও চুচুড়ার বন্ধুরা বা হুগলির বন্ধুরা চুচুড়াতে কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন। আপনারা অবশ্যই ফোন করে ডিটেলসটা আপনারা নিয়ে নেবেন 9051200976 এই নাম্বারে। বহরমপুর দুর্গাপুরের বন্ধুরা আপনারা বুকিংটা করতে থাকুন, আপনাদের ডেটটা কিন্তু বলে দেওয়া হবে, আপনারা বুকিংটা করতে থাকুন। আলোচনা তো আমরা করছিলাম এবং সেই আলোচনাতেই আমরা আবারও ফিরি। আমরা একটু বাদে ফোনটা নিচ্ছি। ফোন কি আছে? ফোন রয়েছে। আচ্ছা, তাহলে ফোনটা নিয়ে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার। বলুন। হ্যাঁ, আমি কাঁচরাপাড়া থেকে বলছি। কোথা থেকে? কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া থেকে বলছেন। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ে বললেন তো? হ্যাঁ। আচ্ছা, মেয়ের নামটা বলুন। মেয়ের নাম হচ্ছে বনি কুন্ডু। বনি কুন্ডু। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 1996। আগে ডেটটা বলুন। হ্যাঁ, 6 মার্চ। আর একবার 6 মার্চ। 6 তাই তো? হ্যাঁ, 6 মার্চ 1996। ঠিক আছে, 6-3-1996। আচ্ছা, সময়টা বলুন। 3:27। 3:27 কখন? ভোরের দিকে। আচ্ছা, জন্মস্থান কোথায়? ও কল্যাণী। কল্যাণী। আচ্ছা, ঠিক আছে। আপনি কি জানবেন মেয়ের সম্বন্ধে? আমি মেয়ের সম্বন্ধে, ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাই। ক্যারিয়ার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, ওর সরকারি চাকরি কিংবা কোনো প্রাইভেট জব আছে কিনা। আচ্ছা, ঠিক আছে, উনি দেখে বলে দিচ্ছেন। ওর সিংহ রাশিতে এখন শনির ঢাইয়া চলছে। 2.5 বছর এই ঢাইয়াটা থাকবে, শনির ঢাইয়া, এবং ওর জন্মছকে শনিটা কেতুযুক্ত হয়ে সাধু সর্প দোষ করে বসে আছে। চাকরি প্রাইভেট ক্ষেত্রে ভালো জায়গায় চাকরি পাবে, কিন্তু চাকরি কন্টিনিউ করার ক্ষেত্রে বারবার সমস্যা হবে, বারবার চাকরি পেয়ে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, প্রাইভেটে চাকরি রয়েছে। একটা স্কুলে পড়াচ্ছে, তো ও চাইছে বিএড করতে। ওই ক্যারিয়ার ওই নিয়ে যাবে কি অন্য লাইনে? সেটা টিচারের ইয়াতে কি মাধ্যমে? টিচিং মাধ্যমে থাকতে পারবে, তবে আপনি প্রতিবিধান করিয়ে দেবেন ভালো স্কুলে টিচিং প্রফেশনে থাকতে পারবে। টিচারের দিকে হবে ও, তাই তো? হ্যাঁ, টিচিং প্রফেশনে থাকতে পারবে, একদম তাই। হ্যাঁ, করতে পারবে। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যে মানে এটা প্রতিকার করালে তবেই হবে, তাই তো? হ্যাঁ, তো সাধু সর্প দোষ রয়েছে এখন, 2.5 বছর শনির ঢাইয়া চলবে। এগুলো যতক্ষণ না ঠিকঠাক করাবেন ততক্ষণ ভালো অপরচুনিটি পাবে না। কোন রকম কোন একটা স্কুলে পড়িয়ে দিন গুজরান হয়ে গেল সেটা ডিফারেন্ট। বেটার কিছু পেতে গেলে অবশ্যই আপনাকে হরোস্কোপকে রেকটিফাই করাতে হবে। গ্রহগত যা সমস্যা আছে সেগুলোকে ঠিক করে এগোলে তবে ভাগ্য যথাযথ সাথ দেবে এবং সুন্দরভাবে ওর যেটা যোগ্যতা অনুযায়ী যতটা প্রাপ্তি সেটা কিন্তু ঈশ্বরের কৃপায় পাবে। বিবাহ ক্ষেত্রে তাড়াহুড়া করলে হবে না। বিবাহ ক্ষেত্র জটক বিচার করে তবে এগোবেন, তা না হলে বিবাহিত জীবনে সমস্যা হবে। যদিও মাঙ্গলিক নেই, কিন্তু বিবাহিত জীবনে শুরু করার আগে অবশ্যই জটক বিচার করে তার পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন, সেক্ষেত্রে ভালো হবে। যাই হোক,
তো বলছি তাহলে টিচিং লাইনে যাবে তাই তো? একদমই তাই, হ্যাঁ। মানে আপনাদের যেটা ইচ্ছে সেটাই হবে, কিন্তু যে হরোস্কোপে যে প্রবলেমগুলো রয়েছে একটু রেকটিফিকেশনের দরকার রয়েছে, ঠিক আছে? আপনার যদি মনে হয় আপনি কিন্তু অনলাইনে কনসাল্ট করতেই পারেন, ঠিক আছে? অনলাইনেও কিন্তু উনি কনসালটেশন দিয়ে থাকেন। এই নাম্বারটা আপনারা সকলেই নোট ডাউন করে নিন, ঠিক আছে? সঙ্গে থাকুন, ভালো থাকুন। 9051200976 এই নাম্বারটাতে আপনারা অবশ্যই সকলেই আপনারা কন্টাক্ট করবেন। কন্টাক্ট বলেই নাম্বারটি যাচ্ছে, হ্যাঁ, 9051200976 এই নাম্বারে কন্টাক্ট করবেন। যিনি ধরছেন তিনি আপনাদের সুন্দর করে সমস্ত কিছু বুঝিয়ে দেবেন। আচ্ছা, আমরা কি আর ফোন দেব না একটুখানি আলোচনায়? হ্যাঁ, একেবারেই তাই, কারণ একটু উপাচার তো আমরা নেবই একদম। যেহেতু দেখুন ঋণগ্রস্ত দোষ যদি জন্মছকে পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে কিছু কিছু নিজেদের সাধ্য অনুযায়ী একটু দান করা কিন্তু খুব ভালো। দানের মাধ্যমে কিন্তু অনেক সময় বলা হচ্ছে শাস্ত্রে দারিদ্রতা নাশ হয়। হ্যাঁ, দারিদ্র নাশনং দানং শীলং দুর্গতি নাশনম অজ্ঞান নাশিনী প্রজ্ঞা ভাবনা ভয় নাশিনী। অর্থাৎ দরিদ্রতা নাশ হয় কিছু কিছু যদি আপনি সাধ্য অনুযায়ী দান করতে পারেন সেক্ষেত্রে। আর শীলং দুর্গতি নাশনম, দুঃখ দুর্গতি দুর্দশা, এটা শীল যারা ধীর স্থির শুদ্ধ ভাবে শুদ্ধ আচারে চলতে পারে সেক্ষেত্রে কিন্তু এই দুর্গতি দুঃখ দুর্দশা এগুলো দূর হয়। এবং অজ্ঞান নাশিনী প্রজ্ঞা, অর্থাৎ নিজের যে জ্ঞান অজ্ঞানতা বা যেগুলো জানেন না এগুলো কিন্তু জানার মাধ্যমে বা বিদ্যার মাধ্যমে সেই যে অজ্ঞানতা এটা দূরীভূত হয়। এবং যে কোনো মানুষ বিভিন্ন ভাবে ভয়ে থাকেন যখন, এটা তখন কিন্তু ভয় নাশ করার একমাত্র উপায় হচ্ছে সদ্ভাবনা, সুন্দর ভাবনা, সুন্দর চিন্তা, সুচিন্তা, সুপরামর্শ আপনাকে এই ভয় থেকে বার করতে পারে বা ভয় দূর করতে পারে। সেজন্য শাস্ত্রীয় এগুলো সবই বিধান, সেজন্য দান করাটা শুভ। সেক্ষেত্রে ঋণগ্রস্ত দোষ থাকলে মঙ্গলবারে দান করা এবং সেই সঙ্গে মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করা। ওং হুং শ্রীং মঙ্গলায় নমঃ, এটা 10 বার 28 বার অথবা 108 বার এই মন্ত্র পাঠ করা ভালো। ধনদা কবচ ব্যবহার করা ঋণগ্রস্ত দোষ থাকলে ভালো। এর সঙ্গে আমরা আরো পাই যেটা দারিদ্র দোষ, জন্মছকে যদি দারিদ্র দোষও পাওয়া যায় তাহলে জানবেন ওই রোজগার কিছুতে আসতে চাইবে না, ইনকাম হতে চাইবে না। একটা সমস্যা তো ইনকাম প্রচুর করছেন ধরে রাখতে পারছেন না, সেটা একটা দিক। আর মোটেই রোজগার হচ্ছে না, ভালো যোগ্যতা আছে ভালো চাকরি পাচ্ছেন না, ভালো বিজনেস করতে চাইছেন চলছে না, এটার ক্ষেত্রে কিন্তু দেখে নিতে হবে জন্মছকে দারিদ্র দোষটা আছে কিনা। রবি শুক্র একত্রে সহ অবস্থান, রবি শুক্র ষষ্ঠ অষ্টম দ্বাদশে রাশি চক্রে অবস্থান, সেগুলোই কিন্তু দারিদ্র দোষের মূল কারণ হয়। এবং এই দারিদ্র দোষ যদি জন্মছকে বাজেভাবে থাকে, পীড়িত দারিদ্র দোষ থাকে, সেক্ষেত্রে আপনার যত যোগ্যতা থাকুক আপনি কিন্তু ভালো সরকারি চাকরি হোক বেসরকারি হোক বিজনেস হোক কোনো কিছু করতে পারবেন না, একটা না, সেক্ষেত্রে আয় উপার্জনটা ব্যাহত হবে বা ইনকাম আসতে বাধা হবে। সেক্ষেত্রে কিন্তু একদমই উচিত সৃজনতমে যথাযথ স্থাপন করা এবং নিয়মিত কিন্তু কিছু মন্ত্র উচ্চারণের মাধ্যমে মা লক্ষ্মী ভগবান কুবেরের পুজো আরাধনা করা, কিছু উপাচার পালন করা, টোটকা যেগুলো অর্থ সংক্রান্ত টোটকা বহু আগের এপিসোড গুলোতে প্রচুর অর্থ কি করে উপার্জন হবে, বাধা কি করে দূর হবে, প্রচুর কিছু টিপস দিয়েছি। বিগত এপিসোড গুলো পারলে দেখবেন, সেক্ষেত্রেও কিন্তু বিস্তারিত ভাবে বলা আছে টোটকাগুলো কখন করবেন কিভাবে করবেন, তাহলে আর্থিক স্বাচ্ছন্দ্যতা আসবে। এগুলো পালন করে চললে নিশ্চয়ই কিন্তু দুর্ভাগ্যকে জয় করা যায়, সৌভাগ্যে পরিণত কিন্তু করা যায়। হ্যাঁ, একেবারেই। আর অনুষ্ঠানের নাম যেহেতু সৌভাগ্য সমৃদ্ধির দিশারি, সৌভাগ্য সমৃদ্ধি প্রত্যেকটা মানুষের জীবনে আসুক, এটাই কিন্তু আমাদের ইচ্ছা বা এটাই আমাদের কামনা থাকে। আর এই জায়গাটাই খুব স্মুথ করে যিনি দিচ্ছেন তিনিই কিন্তু জগন্নাথ মুখার্জি মহাশয়। তার কাছে এসে নিজের জন্মছকটি সুন্দর করে বিশ্লেষণ করিয়ে নিন, দেখুন যে আপনার জন্মছকে ঋণগ্রস্ত হওয়ার চান্স রয়েছে নাকি, আপনার জন্মছকে দারিদ্র দোষ রয়েছে নাকি। এই
সমস্ত কিছু কিন্তু বিশ্লেষণ করিয়ে নিন এবং ইউটিউব গুলো ফলো করুন, আরো অনেক কিছু জানতে পারবেন। আর যে উপাচারগুলো উনি দিয়েছেন প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের অনুষ্ঠানে, সেগুলি পালন করবার চেষ্টা করুন, দেখবেন অবশ্যই ভালো থাকবেন। যোগাযোগ করবেন 9051200976 এই নাম্বারে। আজকের মতন তো আমাদের বিদায় নিতেই হচ্ছে। আগামী বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 6টার সময় এই বিশেষ অনুষ্ঠান নিয়ে আমরা আবার ফিরে আসব। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।